হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। 3 অক্টোবর বৃহস্পতিবার চলে এসেছি ওয়ালমার্টে। সুমন আর আমি অনেক কিছু আজকে কেনাকাটি করতে হবে, কারণ আমরা শনিবার ক্যাম্পিংয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্যাম্পিং বলতে গেলে আমরা আগেও করেছি, ক্যালিফোর্নিয়া ছিলাম যখন, তখন ডেথ ভ্যালিতে ক্যাম্পিং করেছি। এছাড়াও আরও টুকটাক জায়গায় ক্যাম্পিং করেছি। ডেথ ভ্যালির ভিডিওটা আমাদের আপলোড করা হয়নি, কারণ এত পরপর অনুষ্ঠান ইভেন্টস এমন জমতে শুরু করেছিল যে ওই ডেথ ভ্যালির যে পুরো ব্যাপারটা একদমই মোবাইলে রাখতে পারিনি। ওটা কম্পিউটারে রয়েছে, ওটা সময় বুঝে আমি আবার এডিট করে আপলোড করব। যাই হোক, সেটা গেল ডেথ ভ্যালি। কিন্তু এছাড়া আরও অনেক জায়গায় ক্যাম্পিং করেছি। ছোটোখাটো ক্যাম্পিংয়ের ব্লগ আমার আগে আপলোড করা আছে। হ্যাঁ, কিন্তু এবারে যে ক্যাম্পিংটা করছি সেটা একটু স্পেশাল ক্যাম্পিং, কারণ এইবারে ক্যাম্পিং প্রথমবারে আমাদের সাথে করছে আমার মা, বাবা আর আমাদের ছোট্ট আদি। তাই জন্য অনেক কিছু জিনিস কেনাকাটি করার বাকি আছে, তো সেগুলো আমরা রেডি করে নিচ্ছি। কিছু জিনিস আমাদের সাথে ছিল ক্যাম্পিংয়ের, কিছু গিয়ার্স, অ্যাক্সেসরিজ, যেগুলো সুমন ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে এসেছিল গাড়িতে করে। তো যেগুলো আমাদের কাছে নেই সেই জিনিসগুলো আমরা আজকে কিনে নিচ্ছি। লাইক তাঁবু খাটানোর ছোটোখাটো জিনিসপত্র। তাঁবুটা আমরা কিনেছি, তবে ওয়ালমার্ট থেকে কিনিনি, আমরা তাঁবু কিনেছি কস্কো থেকে। তার সাথে আজকে কিনেছি চেয়ার আর ছোটোখাটো যে জিনিসপত্র লাগে, লাইক তাঁবু খাটানোর জন্য আলাদা করে টার্প, আর তার বিভিন্ন তাঁবু পুঁতে রাখার জন্য বিভিন্ন ধরনের ছোটোখাটো স্ক্রুজ, এভরিথিং আজকে কিনছি। তো তাঁবু খাটাতে গেলে অনেক সময় মাটিতে ভিজে থাকে কিংবা অনেক পাথর থাকে, তো সেই সমস্ত পাথর থেকে বাঁচানোর জন্য তাঁবুটাকে অনেক সময় টার্প পাতা হয়। তো আমরা সেই টার্পটা পেতে তারপর তাঁবু খাটাই। তাই জন্য ঠিক করেছি যে তা কিনবো। এখানে অনেক টর্চ পাওয়া যাচ্ছে, কিন্তু না, আমরা টর্চ কিনছি না। আমাদের কাছে মোবাইল রয়েছে, একটা পোর্টেবল ব্যাটারি কিনেছি অ্যামাজন থেকে, তো সেইটাই আমরা নিয়ে যাব। তবে ছোটোখাটো দামে এখানে টর্চ পাওয়া যাচ্ছে। আর এই দেখুন, এখানেও কিন্তু তাঁবু পাওয়া যাচ্ছে। বাট আমরা যে আমরা অ্যাকচুয়ালি 5 জন হয়ে গেছি, তো তাই জন্য আমরা 6 পার্সন তাঁবু কিনবো, আর আমরা কস্কো থেকে কিনবো ঠিক করেছি, কারণ ওটা একটু ইজি সেট আপ রয়েছে আর একটু চিপও। এই দেখুন, এখানে আবার সুমন কি আবিষ্কার করেছে, ব্যাটারি চালিত হ্যারিকেন। কনসেপ্ট কি? তো ক্যাম্পিংয়ের জন্য আমাদের একটু লাইটের দরকার আছে, সেটা দেখি কোথা থেকে কেনা যায়। আর হ্যাঁ, আমরা চেয়ার তুলতে হবে, কারণ বাবা মা যাচ্ছে, তারা বেশি মাটিতে বসতেও পারবে না। আর ক্যাম্পিংয়ে মেনলি চেয়ার ছাড়া বসাও যায় না, তাই জন্য 4টে চেয়ার তুলেও নিলাম। এবার বিলিং সেকশানে চলে এসেছি। আমাদের গ্যাস রয়েছে, তাই প্রোপেন গ্যাস তুলে নিয়েছি সেই গ্যাসগুলো জ্বালানোর জন্য। আর এই ছিল এবারে ক্যাম্পিংয়ের জন্য আমাদের টুকটাক বাজার। তো এখন এগুলো গাড়িতে তুলে দেবো, আর বের করব না, কারণ শনিবার দিন আমরা বেরিয়ে পড়ছি ক্যাম্পিংয়ে, যাচ্ছি কপার ব্রেক স্টেট পার্ক। আর সেখানে আরেকটা সুন্দর জিনিস হবে, সেটাও আমি আস্তে আস্তে ডিসক্লোজ করব। প্রথমে জর্জিয়া, তারপর ক্যালিফোর্নিয়া, আর এখন টেক্সাস। তো ইউএসএ আসার পরে এই 3টে স্টেট মোটামুটি দেখা হয়ে গেল। টেক্সাস এসে যেটা ফিল করেছি, এখানকার রাস্তাঘাট বিশাল চওড়া, আর তার সাথে রয়েছে বিশাল বড় বড় ওভারব্রিজ। একটা নয়, দুটো নয়, কোথাও 5টা তো কোথাও 7টা। তো এইভাবেই বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে, যাযাবরের জীবন কাটাতে কাটাতে অনেক কিছু দেখা হয়, শেখা হয়, জানা হয়। এই যেমন টেক্সাসে আমরা কয়েক মাস ধরে আছি, তার মধ্যে কতগুলো জায়গা ঘুরতেও শুরু করে দিয়েছি, তেমনই এই স্টেটটাকে জানতেও শুরু করেছি। দূরে দেখুন ঘাসগুলোকে কি সুন্দর রোল করে দেওয়া আছে। কোই মিল গয়া সিনেমার জাদু সংটা দেখলে এই সেম জিনিস গানটাতে রয়েছে। আমরা তো যাচ্ছি কপার ব্রেক স্টেট পার্ক,
কিন্তু 4 ঘন্টার এই জার্নিতে একটু তো ব্রেক নিতেই হবে। তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি ম্যাকডি। আর একজন সব কত কিছু উল্টে পাল্টে হাঁ করে দেখতে থাকছে। ম্যাকডিতে কিছুক্ষণ ব্রেক নিলে অনেক সময় সুমনের ক্ষেত্রে খুবই সুবিধে হয়, বিশেষ করে লং ড্রাইভের ক্ষেত্রে অলওয়েজ একটা করে ব্রেকের দরকারই পড়ে 1 ঘন্টা অন্তর অন্তর। তাহলে একটা রিফ্রেশও হয়ে যায়, মাইন্ডটাও রিসেট হয়ে যায়। তো এই যে আমার মা বাবা পিছনে বসে আদিকে সামলাচ্ছে আর আমি সামনে বসে ভিডিওগ্রাফি করছি। সবাই কেমন আছো? আমরা এখন যাচ্ছি কপার ব্রেকে ক্যাম্পিং করতে। তো সবাই রয়েছে, অনেকগুলো ফ্রেন্ড, মানে সবাই মিলে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সবাই মিলে যাচ্ছি। ওখানে আজকে রাতটা স্টে করে কালকের দিনটা থেকে আজকে অ্যাকচুয়ালি স্টার গেজিং করে তারপর চলে আসবো। এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা সত্যি খুবই সুন্দর, ভেতরে এসি রয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি, ওখানে বসে এখন লাঞ্চটা করে নেবো। যারা আমার ব্লগ নিয়মিত ফলো করেন তারা জানেন যে যখনই আমরা এরকম ট্রিপ করি তখনই বাড়ি থেকে কিছু না কিছু আমরা খাবার বানিয়ে নিই, সে এগ রোলই হোক চাউমিনই হোক। আজকে ছিল চিকেন বিরিয়ানি। দারুণ দারুণ রেস্টুরেন্টটা, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা একটু কারসাজি করেছিলাম, কারণ যেহেতু জার্নি হবে আমরা আদৌ জানতাম না যে রেস্টুরেন্টে বসে খাবো কি খাবো না। তাই জন্য চিকেনগুলো বাইট সাইজ পিস করেছিলাম। আর হ্যাঁ, একটু সবজিপাতি ছিল যেগুলো শেষ হয়ে না করলে শুকিয়ে যেত এই 2-3 দিনে। তো সেইগুলো কেটে কুটে একসাথে দিয়ে দিয়েছি। বলা যেতে পারে 1 পট চিকেন রাইস, কিন্তু স্বাদটা পুরোপুরি বিরিয়ানির মতো হয়েছে। আমরা শোনো, আমি গাড়িতে বসেও খেয়ে নিতে পারবো, আমি সামনে বসছি, অসুবিধা নেই। ড্রাইভার খেয়ে নাও, আমি সামনে বসেও খেয়ে নিতে পারবো। ভেন্ডিং মেশিনও রয়েছে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে জল রয়েছে, চকলেটস রয়েছে, চিপস রয়েছে। তো রেস্টুরেন্টটা সত্যিই দারুণ। ডাব্বার চেঞ্জ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আদির ডাব্বা চেঞ্জ করে নিয়ে ফ্রেশলি আবার স্টার্ট করলাম সবাই। তো এই রেস্টরুমটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, কারণ সচরাচর এত লং জার্নিতে এরকম এসি আর ওয়েল মেনটেন রেস্টরুম পাওয়া যায় না। নর্মালি যে কোনো জায়গায় শুধু বাথরুমের অপশনস থাকে, কিন্তু এরকমভাবে কাভার্ড এসি দেওয়া একদমই আমাদের কাছে নতুন ছিল। তো সুমন এর আগে এখানে স্টপ করেছে, তাই ও বললো যে এই জায়গাটায় খুব সুন্দর রেস্টরুম আছে, এখানে আমরা স্টপ করব। আর বাইরেটা বেরিয়ে এই জঙ্গলটাতে দেখলাম ভর্তি বাটারফ্লাই। দূর থেকে ভেবেছিলাম এগুলো হয়তো মোনার্ক বাটারফ্লাই, কারণ এই সময় টেক্সাসে মোনার্ক বাটারফ্লাইয়ের মাইগ্রেশন হয়, অ্যান্ড বিভিন্ন জায়গায় মোনার্ক বাটারফ্লাই ছাড়াও হয়। কিন্তু না, কাছে গিয়ে বুঝলাম এগুলো সবই লোকাল কুইন বাটারফ্লাই। যদিও আজকের দিনেই টেক্সাসের একটা জায়গা থেকে মোনার্ক বাটারফ্লাই ছাড়া হচ্ছিল, কিন্তু আমরা সেটা মিস করে গেছি। আর এখানে এসে দেখি ভর্তি ট্রপিক্যাল কুইন বাটারফ্লাইতে চারদিকে ভরে রয়েছে। সবাই এখান থেকে এখানে শুধু লাফাই ঝাফাই করে বেড়াচ্ছে, অথচ যখন সামনে যাচ্ছি তারা কিন্তু খুব একটা বেশি নড়চড় করছে না। তো এইটা দেখে খুব ভালো লাগলো। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এদের ছবি তুললাম। আর সেগুলো সত্যি মানে এত বাটারফ্লাই নর্মালি ওপেনলি কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্সও একটা অন্য ধরনের। কারণ ম্যাক্সিমাম টাইম আমরা কী করি, আমরা এত বাটারফ্লাই নয় কোনো চিড়িয়াখানাতে বন্দি দশায় দেখি, কিন্তু এই জিনিসটা এখানে ভালো লাগলো বেশ।
ইউএসএতে এই মোনার্ক বাটারফ্লাইয়ের মাইগ্রেশন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ক্যালিফোর্নিয়াতেও বিভিন্ন জায়গা থেকে মোনার্ক বাটারফ্লাইকে সংরক্ষণ করে তারপর তাদের মাইগ্রেশনের সময় ছেড়ে দেওয়া হয় প্রকৃতির মধ্যে। তো সেই জিনিসটা সত্যিই দেখার মতো। টেক্সাসেও কোনো কোনো জায়গায় হয়, যদিও যেটা বললাম আজকে ছিল, আমরা যেহেতু ক্যাম্পিংয়ে আসছি তাই সেটা মিস হয়ে গেছে। সে যাই হোক, এদের ছবি তোলা হয়ে গেলে আমরা আবার রওনা দেব আমাদের ক্যাম্পিংয়ের পথে, মানে কপার ব্রেক স্টেট পার্কের উদ্দেশ্যে। তো যেতে যেতে কিছুটা এগিয়ে গেলাম, আর যেতে সাইডে অনেকগুলো তেলের কল দেখতে পেলাম, আর যাদের মধ্যে অনেকগুলোই অ্যাক্টিভ। বুঝতেই পারলাম যে এখান থেকে তেল কালেক্ট করা হচ্ছে। 85 মাইল পার আওয়ারে গাড়ি ছুটছে, তাই এর মধ্যে পাম্পগুলো যে ওঠানামা করছে সেটা আমি ধরার চেষ্টা করেছি, কিন্তু মনে হয় না খুব একটা স্পষ্ট উঠেছে। এবার আসা যাক কপার ব্রেক স্টেট পার্কে স্টার গেজিং আর ক্যাম্পিং নিয়ে। আজকে তো আমরা থাকবো, কারণ রাত্রির বেলা ওখানে স্টার গেজিংয়ের বিভিন্ন ভলেন্টিয়াররা আসবে, তারা স্টার গেজিং করায়। খুব একটা ডিটেলস আমরা এখন অবধি জানি না, আমরা গিয়ে সেখানে রেঞ্জারের সঙ্গে গিয়ে কথা বলে জেনে নেব। এর আগে ক্যালিফোর্নিয়ায় ছিলাম যখন, তখন ইয়োসেমাইটিতে আমি আর সুমন গিয়ে স্টার গেজিং করেছি, আর তার ভ্লগও আমি আগে পোস্ট করেছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবার কপার ব্রেক্সে কীরকম স্টার গেজিং করতে পারবো, কীরকম মিল্কি ওয়েটা দেখতে পারবো সেটা দেখা যাক। আচ্ছা, কপার ব্রেক ক্যাম্প সাইটে আসলে কিন্তু 8 জনের বেশি প্রত্যেকটা ক্যাম্প সাইটে থাকা যাবে না, আর ক্যাম্প সাইটের বুক করতে গেলে পার হেড $3 চার্জ করছে। আমাদের যে ক্যাম্প সাইটটা ছিল সেটা 41 নম্বর ক্যাম্প সাইট, আর আমরা একটু স্পেশাল পারমিশন করিয়ে নিয়েছিলাম, কারণ স্টার গেজিং যেখানে হবে সেখানটা অন্ধকারে একটু হেঁটে যেতে হবে, কিন্তু আমাদের সাথে বাবা মা রয়েছে, তো সিনিয়র সিটিজেন বলে আমাদের স্পেশাল পারমিশন দিয়েছিল যাতে আমরা গাড়িটা সেখানে গিয়ে পার্ক করাতে পারি। তো এই সুবিধার জন্য ওরা আমাদের মার্ক করে দিয়েছিল, বলেছিল খুব জোর হলে রেঞ্জার এসে আমাদের এসকর্ট করে নিয়ে যেতে পারে। এখন দেখা যাক রাত্রিবেলা কি হয়। কি হচ্ছে তোর? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এটা? কি করছে এটা? ইস, একজন দিদুনের সাথে গুঁতোগুঁতি খেলছে। যাই হোক, এবার টেনটা পেতে ফেলার পালা। টাপটা পেতে ফেলেছি, বাকি কাজটাও করতে হবে, আর সেটা না হয় পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই থাক। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।